আচ্ছা, নেক্সট যে চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করব সেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ। ঠিক আছে, তাপ প্রয়োগের ফলে পদার্থের প্রসারণকে তাপীয় প্রসারণ বলে। একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের তুলনায় তরলের প্রসারণ বেশি, আবার তরলের তুলনায় গ্যাসের প্রসারণ আরও বেশি। তো কঠিন পদার্থের প্রসারণ কি দেখ, তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সব দিকেই প্রসারিত হয়। তাই কঠিন পদার্থ প্রসারিত হলে তার দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তনও বৃদ্ধি পায়। সেই জন্য কঠিন পদার্থের প্রসারণ 3 রকমের হয়। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে নির্দিষ্ট দিকে কোনো কঠিন পদার্থের যে প্রসারণ হয় ওই দিক বরাবর কঠিনের দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ বলে। ঠিক আছে, ক্ষেত্র প্রসারণ, উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের পৃষ্ঠদেশের ক্ষেত্রফলের বৃদ্ধিকে কঠিনের ক্ষেত্র প্রসারণ বলে। আর আয়তন প্রসারণ, উষ্ণতা বৃদ্ধির ফলে কঠিনের আয়তন বৃদ্ধিতে কঠিনের আয়তন প্রসারণ বলে। আচ্ছা, আগেকার দিনে দেখবি গরুর গাড়ির চাকায় লোহার রড বা বয়লারের ব্যাস চাকার তুলনায় সামান্য কম হতো। কেন? কারণ লোহার বেডটিকে উত্তপ্ত করে প্রসারিত অবস্থায় চাকার গায়ে পরিয়ে দিলে এটি ঠান্ডা হয়ে সংকুচিত হয়ে ফলে চাকার গায়ে বেডটি শক্তভাবে এঁটে যায়, সেজন্য কিছুটা কম করা হয়। কাচের শিশিতে ব্যবহৃত ধাতব ছিপি আটকে গেলে কেবল ধাতব ছিপিটি উত্তপ্ত করা হয়। ছিপিটি উত্তপ্ত হয়ে প্রসারিত হয়, ফলে আলগা হয়ে যায় এবং সহজে খোলা যায়। আবার রেল লাইনের পাতার সময় পরপর দুটি লাইনের জোরের মুখে কিছুটা ফাঁক রাখা হয়। সূর্যের তাপে বা চাকার ঘর্ষণে উত্তপ্ত হলে রেলগুলি প্রসারিত হয়। দুটি রেলের মধ্যে ফাঁক না থাকলে দৈর্ঘ্য প্রসারণের ফলে যে প্রচণ্ড বল উৎপন্ন হয় তা রেল লাইনকে বাঁকিয়ে দিতে ফলে দুর্ঘটনা ঘটতে পারে। বোঝা গেল? একই উষ্ণতা পরিবর্তনের ফলে যে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন রকম হয়। ঠিক আছে, তাপ প্রয়োগে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণের হার বিভিন্ন। যেরকম একই উষ্ণতা বৃদ্ধিতে সমান দৈর্ঘ্যের তামার প্রসারণ লোহার থেকে বেশি হয়। দ্বিধাতব পাত কি? সাধারণ উষ্ণতায় সমান দৈর্ঘ্য এবং প্রস্থ এবং বেধ যুক্ত দুটি ভিন্ন ধাতুর পাতকে রিভেট করে দিলে বা নাচি দিয়ে আটকে দিলে ওই ধাতু যুগ্মকে দ্বিধাতব পাত বলে। ঠিক আছে, এগুলো একটু পড়ে নিবি। দ্বিধাতব পাতটা কি? থার্মোস্টেট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র ঘর বা কোনো আবদ্ধ স্থানের উষ্ণতা স্থির রাখার জন্য একটি দ্বিধাতব পাতকে স্বয়ংক্রিয় সুইচের মতো ব্যবহার করা হয়। একে থার্মোস্ট্যাট বলে। উষ্ণতা বাড়ালে দ্বিধাতব পাত একটি নির্দিষ্ট উষ্ণতায় বেঁকে গিয়ে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন করে। উষ্ণতা কমে পূর্ব নির্দিষ্ট উষ্ণতা ফিরে এলে দ্বিধাতব পাতটি সোজা হয়ে বর্তনী সংযুক্ত হয়। বৈদ্যুতিক চুল্লি, বৈদ্যুতিক ইস্ত্রি, ঘর গরম রাখার যন্ত্র প্রভৃতিতে থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়। অগ্নি সংকেত এই যন্ত্রে একটি দ্বিধাতব পাতকে স্বয়ংক্রিয় সুইচের মতো ব্যবহার করা হয়। স্বাভাবিক অবস্থায় দ্বিধাতব পাত সোজা থাকে এবং তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন থাকে। এর কাছাকাছি কোথাও আগুন লাগলে দ্বিধাতব পাত উত্তপ্ত হয়ে বেঁকে গিয়ে গৃহবর্তনী যুক্ত করে, ফলে কলিং বেল বাজতে থাকে এবং মানুষ সতর্ক হয়ে যায়। বোঝা গেল? তো এগুলো হচ্ছে দ্বিধাতব পাতের ব্যবহার। এখানে একটা দ্বিধাতব পাত দিয়ে একটা পরীক্ষা করা আছে, সেটা একটু পড়বি তোরা। আচ্ছা, কঠিনের ধর্ম হিসাবে রৈখিক প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা একটু দেখব। ঠিক আছে, তাহলে কঠিন পদার্থের দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে দেখ। কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলে। কি বললাম? এটাকে আলফা দিয়ে লেখা হয়। কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। দেখ, ধরে নিলাম যে T1 ডিগ্রি উষ্ণতায় একটা কঠিন দণ্ডের দৈর্ঘ্য L1 আর T2 ডিগ্রি উষ্ণতায় L2। তাহলে T1 থেকে T2তে গেলে ওর দৈর্ঘ্য প্রসারণ কত হলো? আগে ছিল L1, পরে ছিল L2। তাহলে দৈর্ঘ্য প্রসারণ হয়ে গেল L2 মাইনাস L1। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী যতটা দৈর্ঘ্য বৃদ্ধি হলো ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি, এটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে তার গাণিতিক রূপ। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে যদি আমরা আলফা দিয়ে বলি, তাহলে আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1, সেটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু
তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণতা বৃদ্ধি, এখানে T2টা বেশি, তাই T2 মাইনাস T1 হলো। তাহলে ফর্মুলাটা কী দাঁড়ালো আমার? তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? আগে ছিল L1, পরে হয়ে গেছে L2, তাহলে L2 মাইনাস L1। উষ্ণতা আগে ছিল T1, পরে হয়ে গেছে T2, তাই T2 মাইনাস T1, এবং প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1। তাহলে সেই অনুযায়ী আমি এটা পেয়ে গেলাম আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1, দ্যাট ইজ ইকুয়ালস টু L2 ইকুয়াল টু, তাহলে এখান থেকে এটা কোনাকুনি গুণ করে L2-র ভ্যালুটা কত হচ্ছে সেটা বের করে আমাকে দেখাবি। ঠিক আছে, এটা তোদের হোমওয়ার্ক থাকবে, আমাকে দেখাবি। একক বের করব। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে দৈর্ঘ্যের একক ডিভাইডেড বাই দৈর্ঘ্যের একক ইন্টু উষ্ণতার একক, তার মানে 1 বাই উষ্ণতার একক। তাই আলফা এর একক হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস বা প্রতি ডিগ্রি কেলভিন বা প্রতি ডিগ্রি ফারেনহাইট। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, এটি দুটি দৈর্ঘ্যের অনুপাতের ওপর নির্ভরশীল, কিন্তু এটি উষ্ণতার এককের উপর নির্ভর করে। ঠিক আছে, যেহেতু 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি দ্যাট ইজ ইকুয়ালস টু 1/59 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি, তাই সেন্টিগ্রেড স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা সি হয়, তাহলে ফারেনহাইট স্কেলে আলফা এফ হবে 5/9 ইন্টু আলফা সি। আবার 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি মানে 1 ডিগ্রি কেলভিন উষ্ণতা বৃদ্ধি, তাই সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সমান, অর্থাৎ আলফা সি ইজ ইকুয়ালস টু আলফা কে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ওই একই জিনিস, সংজ্ঞা, কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক একইভাবে T1 ডিগ্রি উষ্ণতায় যদি কোনো কঠিন বস্তুর উপরিতলের ক্ষেত্রফল S1 হয় এবং T2-তে যদি S2 হয়, তাহলে ওই একই সংজ্ঞা অনুযায়ী ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইজ ইকুয়ালস টু S2 মাইনাস S1 ডিভাইডেড বাই S1 ইন্টু T2 মাইনাস T1। একই ফর্মুলা, ক্ষেত্রফল প্রসারণ ডিভাইডেড বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা বৃদ্ধি। সেখান থেকে S2-র ভ্যালুটা বের করে আমাকে দেখাবি অঙ্ক করে। আর সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে যদি বিটা সি আর বিটা এফ হলে বিটা এফ ইজ ইকুয়ালস টু 5/9 বিটা সি, যেটা ওই আগেও আমি বলে দিলাম আলফার ক্ষেত্রে। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এককও তাই 1 বাই উষ্ণতার একক, তার মানে বিটার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, যেহেতু ওয়ান বাই পার ডিগ্রি সেলসিয়াস আছে, 1 বাই ডিগ্রি সেলসিয়াস আছে, তাহলে সেলসিয়াসটা উপরে উঠলে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 বা কেলভিন টু দি পাওয়ার -1 বা ফারেনহাইট টু দি পাওয়ার -1, এবং মাত্রা হচ্ছে থিটা টু দি পাওয়ার -1। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয়ে গেল। নেক্সট আয়তন প্রসারণ গুণাঙ্ক। সেম সংজ্ঞা, কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক একইভাবে কোনো কঠিন বস্তু T1 এবং T2 উষ্ণতায় যদি আয়তন যথাক্রমে V1 এবং V2 হয়, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী আয়তন বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি, তাহলে আয়তন বৃদ্ধি হচ্ছে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন হচ্ছে V1 ইন্টু T2 মাইনাস T1। সেখান থেকে V2-র ভ্যালুটা আমরা বের করে দিলাম। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সি এবং গামা এফ হলে গামা এফ ইজ ইকুয়ালস টু 5/9 গামা সি। গামার একক হচ্ছে আয়তনের একক বাই আয়তনের একক ইন্টু উষ্ণতার একক, মানে 1 বাই উষ্ণতার একক। সেম জিনিস, তাহলে গামার একক ও ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, ডিগ্রি কেলভিন টু দি পাওয়ার -1, ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1, এবং মাত্রা হচ্ছে থিটা টু দি পাওয়ার -1। দেখ, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি 19 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝো? এটা আসে অনেক সময় পরীক্ষায়। তাহলে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেলসিয়াসের অর্থ হলো 1 সেমি বা 1 মিটার দৈর্ঘ্য পিতলের দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ হবে 19 ইন্টু 10 টু দি পাওয়ার -6 সেন্টিমিটার বা 19 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার। সিজিএসএ হলে সেন্টিমিটার, এসআই হলে মিটার। আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক তোদের নির্ণয় করতে আসবে না, কিন্তু এটা মনে রাখতে হবে যে আলফা বিটা আর গামার মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু গামা বাই 3। আচ্ছা, এখান থেকে তোরা আলফা ইজ টু বিটা ইজ টু গামা কত হচ্ছে এটা বের করে আমাকে দেখাবি। আলফা ইজ টু বিটা ইজ টু গামা, এই ফর্মুলা থেকে আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই 2 ইজ ইকুয়ালস টু গামা বাই 3, এই ফর্মুলা থেকে আলফা ইজ টু বিটা ইজ টু গামা কত হচ্ছে সেটা আমাকে করে দেখাবি। আলফা বিটা এবং গামার মান যথাক্রমে দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তনের এককের
ওপর নির্ভর করে না, কিন্তু প্রত্যেকের মান উষ্ণতার এককের উপর নির্ভর করে। সেটা আমরা অলরেডি ম্যাথমেটিক্স করে বা অঙ্ক করেই আমরা দেখলাম যে আলফার মান বা বিটার মান বা গামার মান কোনোটাই যে দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা আয়তনের উপর নির্ভর করছে না, নির্ভর করছে শুধুমাত্র উষ্ণতার ওপর। বোঝা গেলো? তাহলে আজকে এতটা পড়া থাকবে। আর যেই হোমওয়ার্কগুলো দিলাম ভিডিওটা ভালো করে শুনবি এবং শুনে যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলো কিন্তু আমাকে করে পাঠাবি।